ওয়ারেন বাফেট একটা কথা বলেছে যে পৃথিবীতে সবচেয়ে সেরা বিনিয়োগ কোনটি জানেন? পৃথিবীতে সবচেয়ে সেরা বিনিয়োগ হলো নিজের উপর করা বিনিয়োগ। আপনি বিশ্বাস করেন, আপনি যত প্রকার ইনভেস্টমেন্ট পৃথিবীতে রয়েছে, নিজের উপরে করা ইনভেস্টমেন্টের মতো এত বেশি রিটার্ন আপনি অন্য কোনো ইনভেস্টমেন্ট থেকে পাবেন না। টাকা পয়সা এবং মানি ম্যানেজমেন্ট সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনারা আমার ভিডিওতে এসে সবচেয়ে বেশি করেছেন বিভিন্ন সময়, এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে কথা হয়, তাদের মধ্য থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আমি পাই, সেই প্রশ্নগুলোর মধ্য থেকে আমি 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নকে বেছে নিয়েছি আজকের এই পর্বের জন্য। আজকের এই পর্বে সেই 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি আলোচনা করব। শুরুতেই আমি আপনাদের প্রশ্নগুলো একটু জানিয়ে দিই। 1 নাম্বার প্রশ্ন সবচেয়ে যেটা বেশি আসে যে ভাই, মাস শেষে বেতন বা আয় যাই হোক 1 টাকাও আমি জমাতে পারি না, কিছুতেই আমি হাতে টাকা ধরে রাখতে পারি না, এই রোগ থেকে মুক্তির উপায় কী? 2 নাম্বারে যে প্রশ্নটি আপনারা সবচেয়ে বেশি করেন যে ব্যাংকের লোকজন ফোন দিয়ে ইদানিং আমাদেরকে ক্রেডিট কার্ড বা লোন অফার করে থাকে। ক্রেডিট কার্ড বা লোন কি আসলেই খারাপ? আমরা অনেক সময় শুনে থাকি ধনীরা নাকি লোন নিয়ে কোটিপতি বা ধনী হয়, এটি কতটা সত্য? এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটি হলো, আমি একজন স্টুডেন্ট বা বেকার তরুণ, টিউশনি বা পার্ট টাইম থেকে মাসে সামান্য কিছু টাকা পাই, এই অল্প টাকা জমিয়ে বা ইনভেস্ট করে আমার কেমন লাভ হতে পারে? 4 নাম্বার প্রশ্ন, আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবরা প্রায়ই আমার কাছে টাকা ধার চায়, এটি আমি কিভাবে সমাধান করতে পারি বা এই ঝামেলা কিভাবে সামলানো যায়? 5 নাম্বার হলো, আমি মাত্র চাকরি জীবন শুরু করেছি, আমার ইনভেস্টমেন্ট জার্নিটা ঠিক কোন ধাপ থেকে শুরু করা উচিত? প্রথমেই কি আমি শেয়ার বাজার দিয়ে শুরু করব, নাকি আমি ডিপিএস দিয়ে শুরু করব? মূলত এই 5টি প্রশ্ন আমি বেছে নিয়েছি আজকের এই পর্বে আলোচনার জন্য। তো প্রিয় দর্শক, শুরুতে আমি একটা কথা বলে নিতে চাই যে এখন থেকে আমার এই চ্যানেলে মূলত 2টি করে ভিডিও আসবে প্রতি সপ্তাহে। আপনারা যারা আজকে এই প্রশ্নগুলো শুনবেন বা এই পর্বটি দেখবেন, আপনাদের যদি নিজেদের তেমন কোনো প্রশ্ন থাকে বা আপনারা ব্যক্তি জীবনের টাকা পয়সা সংক্রান্ত ফিনান্সিয়াল বিষয়ে আপনারা যদি কোনো সমস্যা অনুভব করেন, আপনারা সেই প্রশ্নগুলো নির্দ্বিধায় আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা করে রাখতে পারেন। আমি প্রতিটি কমেন্ট দেখি এবং পরবর্তী যে কোনো পর্বে আপনার ওই প্রশ্ন নিয়ে আমি পরবর্তী পর্বের আয়োজন করব। আপনারা নিয়মিত আবার পর্বগুলো দেখলে আশা করি আপনাদের সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আজকের যে ভিডিওর 1 নাম্বার প্রশ্ন যে মাসে যত টাকাই বেতন পাই না কেন সব টাকা খরচ হয়ে যায়, হাতে কোনো টাকা রাখতে পারি না, এই সমস্যার সমাধান কী? দেখুন, আপনার টাকা খরচ হয়ে যায়, আপনি হাতে রাখতে পারেন না, এই বিষয়টি বিস্তারিত একটি বিষয়। এই ভিডিওতে এত বড় আকারে এটির ব্যাখ্যা দেওয়া যাবে না। আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে এর ব্যাখ্যা দিই। আমি সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি যে টাকা জমানোর নিয়মটি আপনি জানেন না বলেই টাকা আপনি জমাতে পারছেন না। সারা পৃথিবীতে টাকা জমানোর একটি নিয়ম হলো 50-30-20। আপনার বেতনকে সমান 3 ভাগে ভাগ করবেন, সমান নয় 3 ভাগে ভাগ করবেন। ফার্স্ট ভাগে রাখবেন 50%, এটি দিয়ে আপনি আপনার জরুরি প্রয়োজন মেটাবেন। যেমন আপনার চাল কিনতে হয়, ডাল কিনতে হয়, বাসা ভাড়া দিতে হয়, চিকিৎসা ঔষধ কিনতে হয়, আপনাকে গ্যাস কিনতে হয়, আপনাকে বিদ্যুৎ বিল দিতে হয়, আপনাকে ইন্টারনেট রাখতে হয়, এই পারপাসে যেগুলো জরুরি, যা না হলে আপনার জীবন অচল হয়ে যেতে পারে, এই যত খরচ রয়েছে এগুলোকে বলা হয় নিড। আপনার বেতনের অর্ধেকটা দিয়ে আপনি এই নিড পূরণ করবেন। আপনার বেতনের 30% টাকা দিয়ে আপনি আপনার ওয়ান্ট বা মানসিক চাহিদাগুলো পূরণ করবেন। কীরকম? আপনাকে একটা ড্রেস কিনতে হয়, আপনাকে পরিবার নিয়ে একটু ঘুরতে যেতে হয়, পরিবারকে ভালো মন্দ এনে খাওয়াতে হয়, আপনার কিছু কেনাকাটা করতে হয়, আপনাকে কেউ দাওয়াত দিলে সেখানে আপনাকে কিছু গিফট দিতে হয়, আপনার বাসায় কেউ আসলে সেখানে মেহমানদারি করতে হয়। অর্থাৎ ওয়ান্টস যেগুলো না হলেও আপনার জীবন অচল হবে না, কিন্তু একটু ভালো থাকতে গিয়ে, মনকে একটু ভালো রাখতে গিয়ে, জীবনকে একটু রাঙাতে গিয়ে এই খরচগুলোরও দরকার রয়েছে। এই জাতীয় খরচের জন্য আপনি 30% টাকা খরচ করবেন, তাহলে 50-30, আপনার বেতনের 80% টাকা নিড এবং ওয়ান্টের পিছনে যাবে। বাদ বাকি যে 20% টাকা, এটি হবে আপনার সেভিংস এবং পরবর্তীতে এটি আপনি ইনভেস্টমেন্ট করবেন। এই রুল যদি বাজেটিং রুল ফলো করতে পারেন তাহলে আপনি টাকা জমাতে পারবেন। আর এটি ফলো না করতে পারলে আপনি 1 লাখ টাকা বেতন পেলেও আপনি লিখে রাখেন আজকে 20,000 টাকা বেতনে আপনি যখন টাকা জমাতে পারছেন না, আপনি 1 লাখ টাকা বেতনেও টাকা জমাতে পারবেন না। একেবারে আপনি উইথ গ্যারান্টি লিখে রাখতে পারেন। এখন বিষয়টি হলো এই যে 50-30-20,
এটিরও আরেকটি রুল রয়েছে, সেটি হলো আমরা কি করি, আমরা প্রতি মাসেই মনে করি আমরা টাকা জমাবো। কখন জমাবো? বেতন হাতে পাই, যে খরচ করা শুরু করি, শেষে যেটা থাকবে সেটা আমরা জমাবো। কিন্তু দেখা যায় শেষে আমাদের টাকা থাকে না, থাকে তো নাই, উল্টো 20 তারিখের পর দেখা যায় আমাদের পকেট গড়ের মাঠ হয়ে যায়, খা খা করে। এখন আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম বেতন হাতে পাবার পর উল্টোভাবে 20% টাকা সবার আগে আলাদা একটি ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে রাখতে হবে। এটাকে বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট, অর্থাৎ সবার আগে আপনাকে আপনার নিজেকে পে করতে হবে। এই 20% টাকা সরাবার পর বাদ বাকি যে 80% টাকা থাকবে সেটি দিয়ে আপনার পুরো মাস চলতে হবে, এবং এটি এমনভাবে সরাবেন যেন সরাবার পর আপনি নিজেই ভুলে যান যে আপনি টাকা সরিয়েছেন, এবং এটি সম্পূর্ণ আনটাচড থাকবে। যদি এই রুলটি ফলো করতে পারেন তাহলে আপনি নির্দ্বিধায় টাকা জমাতে পারবেন। আপনার বেতন 20,000 হলেও আপনার টাকা জমবে, আপনার বেতন 1 লাখ টাকা হলেও আপনার টাকা জমবে। 2 নম্বরে যে প্রশ্ন, যে ইদানিং ব্যাংক থেকে আমাদের লোকজন ফোন দিয়ে অফার দেয়, লোনের অফার দেয়, ক্রেডিট কার্ডের অফার দেয়, এই লোন বা ক্রেডিট কার্ড ভালো নাকি খারাপ। আর একটা কথা হচ্ছে যে আমরা শুনেছি যে ধনীরা নাকি লোন নিয়ে কোটিপতি হয়। দেখুন, প্রথম প্রশ্ন হলো যে এই ফোনগুলো আমার কাছেও আসে, বিভিন্নভাবে মেসেজ আসে আমার কাছে, সরাসরি কাস্টমার কেয়ার থেকে ফোন আসে যে আপনি ইজি লোন নিতে পারেন। এখন বিষয়টা কি দেখেন, আমি প্রতিটি প্রায় ভিডিওতেই বলি যে লোন থেকে শত হাত দূরে থাকবেন, কারণ লোন মুক্ত জীবন হলো পাখির জীবন। আপনার জীবনে লোন না থাকলে আপনি পাখির মতো উঠতে পারবেন, আর লোনযুক্ত জীবন হলো শৃঙ্খলিত জীবন। লোন হলো জোকের মতো। সুতরাং জীবনের সর্ব অবস্থায় চেষ্টা করবেন লোন থেকে দূরে থাকতে, বিশেষ করে এই যে কনজিউমার লোন, পার্সোনাল লোন এবং বিশেষভাবে ক্রেডিট কার্ডের লোন। দেখুন, কনজিউমার পার্সোনাল লোন 12 থেকে 18% মতো ইন্টারেস্ট দিতে হয় আপনাকে, আর ওই যে ক্রেডিট কার্ড, এখানে অ্যাট লিস্ট আপনাকে 25% থেকে শুরু করে 40 to 45% পর্যন্ত ইন্টারেস্ট দিতে হয় পার ইয়ার। আপনি যখন ক্রেডিট কার্ড নেবেন তখন আপনাকে কিন্তু এত ভেঙে বলবে না, কারণ আমরা তো টাকা পেলেই হয়, আমাদের অত খোঁজকে রাখে যে আমাদের কত ইন্টারেস্ট। আপনাকে সহজ একটি কথা বলে দেবে যে 3%, 2% ইন্টারেস্ট। আপনি তো খুশিতে গদগদ হয়ে যাবেন, যেখানে ব্যাংক আমাকে 12% ইন্টারেস্ট আমাকে লোন দেয়, সেখানে এরা আমাকে 2-3% ইন্টারেস্টে লোন দিচ্ছে। কিন্তু আপনি ভিতরে কিন্তু ঢোকেননি, ওই 2-3% কিন্তু প্রতি মাসে, তার মানে বছরে আপনার 36 to 40% পর্যন্ত ইন্টারেস্ট দেয় তারা। তো আমার পরামর্শ হলো যে আপনি প্রয়োজনে একটু কষ্ট করে চলবেন, কিন্তু এই লোন, যে কোনো ধরনের লোন থেকে আপনি দূরে থাকবেন। যদিও লোনে ব্যাড লোন এবং গুড লোন বলে দুটি কথা রয়েছে। এই প্রসঙ্গে আসছি, যে বলে থাকে যে ধনীরা নাকি লোন নিয়ে কোটিপতি হয়। ভাই, ধনীরা লোন নিয়ে কোটিপতি হয় না, তারা কোটিপতি হওয়ার পর তারা লোন নেয়। আপনার এই ধারণাটি একদমই ভুল। আপনি লোন নিয়ে কোনোদিন কোটিপতি হতে পারবেন না, এরকম উদাহরণ আপনি লাখে একটাও পাবেন না। এটা যারা ভিডিও তৈরি করে, তারা চটকদার ভিডিও তৈরি করে আপনাকে কিছু ভিউ কামাবার জন্য, আপনাকে ফাঁদে ফেলার জন্য। লোন নিয়ে আপনি কখন টাকা ইনকাম করতে পারবেন জানেন? যখন আপনার একটা রানিং বিজনেস রয়েছে, কিংবা আপনি একটা বিজনেস সম্পর্কে খুব ভালোভাবে জানেন, সেক্ষেত্রে আপনি ওই বিজনেসকে এক্সপান্ড করার জন্য আপনি লোন নিতে পারেন। কিন্তু আপনি বিজনেস বোঝেন না, আপনি হঠাৎ করে আপনার মোটিভেশন আসলো, কারো ভিডিও দেখলেন যে লোন নিয়ে আপনি কোটিপতি হবেন। ভাই বিষয়টা কি এতটাই সহজ? দেখুন, আপনি একটা লোন নেবেন, সেই লোনে আপনাকে ব্যাংকে কমসে কম 12% মতো ইন্টারেস্ট দিতে হবে প্রতি মাসে। এখন আপনি 12% ইন্টারেস্ট দিবেন, আর আপনি ওই লোন নিয়ে একটা বিজনেস করবেন। ওই বিজনেস থেকে কমসে কম আপনাকে 12% প্লাস তো আপনাকে রিটার্ন নিয়ে আসতে হবে। না হলে তো আপনি 12% তো ব্যাংককে দিচ্ছেন, তাহলে আপনার নিশ্চয়ই 13%, 14%, 15% আপনাকে অ্যাবোভ আপনাকে রিটার্ন নিয়ে আসতে হবে, নাহলে তো আপনার লাভ হবে না। এখন একটা বিজনেস থেকে 12%-এর বেশি রিটার্ন নিয়ে আসা, আসলে এটা কিন্তু খুব সহজ একটা বিষয় নয়। যারা বহু বছর বা বহু যুগ, বহু দশক ধরে যারা বিজনেস করছে, তারা হয়তো বা পারে, তারাও অনেক সময় হিমশিম খেয়ে যায় 12%-এর উপরে রিটার্ন নিয়ে আসতে, কারণ অনেক সময় লসও তো হয়। সুতরাং লোন নিয়ে কোটিপতি হয়, এই ধরনের চটকদার কথায় আপনারা দয়া করে নিজেদের সর্বনাশ করবেন না। আর সর্বাবস্থায় চেষ্টা করুন, এই যে ফোনগুলো আপনাকে দেয়, আমাকেও দেয়, অনেক সময় দুর্বল হয়ে যায় মানুষ, এভাবেই লোনের ফাঁদে জড়ায়। চেষ্টা করবেন লোন থেকে দূরে থাকতে, লোন স্পর্শ না করতে, যতক্ষণ
না পারা যায়। যাই হোক, 3 নাম্বার প্রশ্ন হলো, আমি একজন স্টুডেন্ট, আমি মাসে 4-5 হাজার টাকা বিভিন্নভাবে টিউশনি বা পার্ট টাইম করে পাই। এই অল্প টাকা জমিয়ে বা ইনভেস্ট করে আমার কী লাভ হবে? দেখুন, আপনি যদি বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, আপনি যেহেতু ছাত্র, আপনার এই মুহূর্তে আসলে বিনিয়োগ শেখার সময়। আপনার এই সময়টা আসলে সেরকম করে গ্রোথের দিকে আপনাকে নজর না দিয়ে আপনার পিলার বা ফাউন্ডেশন তৈরি করার দিকে নজর দিন। এত অল্প টাকা আপনি ইনভেস্ট করলে, হ্যাঁ, একটা লম্বা সময় ধরে আপনি কন্টিনিউয়াসলি অল্প অল্প টাকা ইনভেস্ট করে গেলে এমন অনেক পদ্ধতি রয়েছে যেখানে আপনি ব্যাপক একটা কী বলে কর্পাস তৈরি করতে পারবেন অনেক বছর পর। এটা বাস্তব কথা। তবে আমার পরামর্শ হলো, যেহেতু আপনি স্টুডেন্ট, এখন আপনার ফাউন্ডেশন তৈরি করার সময় আপনি ওই 4-5 হাজার টাকা প্রতিনিয়ত আপনার নিজের উপর বিনিয়োগ করুন। দেখুন, ওয়ারেন বাফেট একটা কথা বলেছে যে পৃথিবীতে সবচেয়ে সেরা বিনিয়োগ কোনটি জানেন? পৃথিবীতে সবচেয়ে সেরা বিনিয়োগ হলো নিজের উপর করা বিনিয়োগ। আপনি বিশ্বাস করেন, আপনি যত প্রকার ইনভেস্টমেন্ট পৃথিবীতে রয়েছে, নিজের উপরে করা ইনভেস্টমেন্টের মতো এত বেশি রিটার্ন আপনি অন্য কোনো ইনভেস্টমেন্ট থেকে পাবেন না। তার চেয়ে এই 3-4 হাজার টাকা আপনি নিজের উপর বিভিন্ন ধরনের আত্ম উন্নয়নমূলক বই পড়ুন, পার্সোনাল ফিনান্সের বই পড়ুন, ইনভেস্টমেন্ট সংক্রান্ত বই পড়ুন, বিজনেস সংক্রান্ত বই পড়ুন, বিভিন্ন ধরনের কোর্স করুন এবং ইউটিউবে ভিডিও দেখেন। এভাবে করে করে যে কোনো একটা স্কিল নিজে রপ্ত করেন। যে কোনো একটা স্কিল আপনার যা ভালো লাগে, হতে পারে কন্টেন্ট ক্রিয়েশন, হতে পারে আপনার ফ্রিল্যান্সিং, হতে পারে আপনার সেলস অ্যান্ড মার্কেটিং, হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে ড্রপ শিপিং। অনেক বিষয় রয়েছে। আপনি এর যে কোনো একটা বিষয় রপ্ত করার চেষ্টা করেন এবং সেটি করতে গিয়ে যদি আপনাকে কিছু টাকা খরচ করতে হয়, আপনি সেটা করুন। এবং এভাবে 1-2 বছর করার পর ধীরে ধীরে দেখবেন আপনি ধীরে ধীরে রিটার্ন পাওয়া শুরু হবে এবং একটা সময়, যত সময় যাবে, আপনার এই রিটার্ন শুধু মাল্টিপ্লাই হতে থাকবে। সুতরাং পরামর্শ হলো, এই অল্প টাকা কোথাও বিনিয়োগের চিন্তা এই মুহূর্তে না করে, যদি আপনার আর্জেন্সি না থাকে, তাহলে দয়া করে নিজের উপর বিনিয়োগ করুন। আচ্ছা, এবার 4 নাম্বারে যে বিষয়টি, যে আমার আত্মীয় বন্ধুরা প্রায় টাকা ধার চায়। দেখুন, এটি একটা কমন সমস্যা আমাদের, যে টাকা ধার চায়। এর জন্য আপনি নিজে অবশ্য অনেকটা দায়ী। আমি প্রায় বলে থাকি যে আপনার টাকার কথা কাউকে বলবেন না। টাকার কথা বললে যে সমস্যাগুলো হতে পারে, তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে এই আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব আপনার কাছে টাকা ধার চাইবে। এখন টাকা ধার দিলে দুটো ঘটনা ঘটে। প্রথমত, এই টাকাটি আপনি ফিরে না পাওয়ার সম্ভাবনাই বেশি। টাকাটি তো আপনি হারালেনই, সাথে আপনি ওই আত্মীয় বা বন্ধুকেও হারালেন। আপনি টাকা ধার দিয়েছেন সরল মনে তার উপকারের জন্য। এভাবে আমি আমার জীবনে কয়েকবার সাফার করেছি। তা আপনি দেখবেন, টাকা ধার চাইবেন, সে আপনার ফোন ধরবে না, সে আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে, আপনাকে দেখে পালাবে। শেষ পর্যন্ত আপনি আপনার টাকাও দিলেন, উপকারও করলেন, আপনি নিজেই ভিলেন হয়ে গেলেন। তাহলে লাভের লাভ কী হলো ভাই? এর চেয়ে সবচেয়ে বেটার হলো টাকা ধার না দেয়া। আত্মীয়, বন্ধুবান্ধব, তাহলে আপনার রিলেশনটা নষ্ট হবে, ওই লোকটাকে আপনি হারাবেন। সবচেয়ে বেটার হচ্ছে আপনার টাকা আছে, এটি জানতেই দেবেন না। দ্বিতীয়ত, যদি জেনেও ফেলে, আপনি বলবেন বিভিন্ন ছুতো দিয়ে যে আমি এটা ইনভেস্ট করে ফেলেছি, আমার কাছে লিকুইড কোনো মানি নেই, আমার নিজেরই চলতে কষ্ট হচ্ছে। কারণ ওই টাকা দিলে আপনি দুটো জিনিসই হারাবেন, টাকাটি ফেরত না পাওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং এটি টেকনিক্যালি বুদ্ধি করে এড়িয়ে যাবেন, আর ভবিষ্যতে একটু দেখাবার চেষ্টা করবেন যে আমি অভাবে আছি, আমি কষ্টে আছি, যাতে করে আপনার কাছে টাকা তারা আর ধার চাইতে না পারে। এই টেকনিকগুলো আপনাকে অবলম্বন করতে হবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি সবে চাকরি জীবন শুরু করেছি বা আমি ইনকাম শুরু করেছি, আমার ইনভেস্টমেন্ট জার্নিটা ঠিক কোন ধাপ থেকে শুরু হওয়া উচিত? প্রথমে কি আমি শেয়ার বাজারে ইনভেস্ট করব, ডিপিএসে করব, নাকি আমি শেয়ার বাজার দিয়ে শুরু করব? দেখুন, এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। প্রথমত, এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। একেবারে যে সিম্পলি আমি উত্তর দিতে পারবো তা নয়। আপনি যেহেতু আপনার নিজের চাকরি জীবন বা ইনকাম সবেমাত্র শুরু হয়েছে, আমার অনুরোধ থাকবে আপনি আগে ফিনান্সিয়াল এডুকেশন, তার পার্সোনাল ফিনান্সের যে পিলারগুলো, সেগুলো বোঝার চেষ্টা করুন। আমাদের একটা সমস্যা কি জানেন? আমরা যেটা শেষে করার কথা সেটা দিয়ে শুরু করি, আর যেটা শুরুতে করার কথা সেটা আমরা শেষে করি বা করিই না। এখন আপনার আগে তো ইনভেস্টমেন্ট নয়, আপনি নতুন একটা জব পেয়েছেন, আপনার ইনকাম শুরু হয়েছে, এখন কিন্তু আপনার বিনিয়োগ করার কথা নয়। এখন সবার আগে আপনার যেটা করতে হবে, আপনার নিজেকে
ভিত্তিপ্রস্তর আগে শক্ত করতে হবে। একটা গাছ কখন বৃদ্ধি পায়, গ্রোথের চিন্তা কখন করে? যখন তার শেকড় গভীরে যাওয়া শুরু করে, তখন সে গ্রোথের চিন্তা করে। তার আগে কিন্তু মাটির সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। তো আপনি যেহেতু আপনার জীবন শুরু করছেন, তবে সবার আগে আপনাকে ডি-রিস্কিং করতে হবে। আপনাকে সবার আগে একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে, যাতে বিপদ-আপদ আসলে আপনি ভেঙে না পড়েন। কিংবা আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, হেলথ ইন্স্যুরেন্স। অসুস্থ হলে পর আপনার চিকিৎসার জন্য যে যদি টাকা লাগে, সেটা যেন ওখান থেকে ম্যানেজ হয়। এভাবে ডি-রিস্কিং করতে হবে। নিজেকে আগে একটা ভিত্তির উপর দাঁড় করাতে হবে। এই ধাপগুলো যখন আপনি অতিক্রম করতে পারবেন, কেবলমাত্র তখনই আপনি বিনিয়োগ করার চিন্তাভাবনা করবেন। তাই আমার অনুরোধ হলো, আগে পার্সোনাল ফিনান্সের যে বিষয়গুলো, নিজেকে ঝুঁকিমুক্ত করা, সেগুলো করুন। একটা প্রথম অবস্থায় আপনি 20% জমান, সেটি দিয়ে আপনার 6 মাসের যে সংসার খরচ, তার সেই সমপরিমাণ টাকার একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। তারপর একটি হেলথ ইন্স্যুরেন্স করুন, একটি লাইফ ইন্স্যুরেন্স করুন। তারপরে এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তখন ধীরে ধীরে আপনি বিনিয়োগের দিকে যাবেন, কারণ তখন আপনার গ্রোথের সময়, বৃদ্ধির সময়। আগে এগুলো যদি না করে আপনি বিনিয়োগে যান, কালকে হঠাৎ করে যদি আপনার চাকরি চলে যায়, হঠাৎ করে যদি আপনার ইনকাম বন্ধ হয়ে যায়, হঠাৎ করে যদি আপনি বড় ধরনের অসুস্থ হয়ে পড়েন, তাহলে এই বিনিয়োগ করে লাভ কী হলো? ওই বিনিয়োগ তো আপনাকে ভেঙে ফেলতে হবে। এই বিনিয়োগ তো স্থায়িত্ব পাবে না। আপনার একটু জমি রয়েছে, সেটাও আপনাকে বিক্রি করতে হবে। আপনার সঞ্চয়ও আপনাকে ভেঙে ফেলতে হবে। সুতরাং আপনি আগে আপনাকে ডি-রিস্কিং করুন। তো যাই হোক, আজকের এই পর্বে আমি মূলত যে 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং উত্তর দেবার চেষ্টা করলাম, এগুলোর মধ্যে আপনাদের সমস্যাগুলো যদি কমন থেকে থাকে, তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন। আমি ভুল কিছু বললে সেটাও জানাবেন। আর একটি বিষয় হলো, যদি আপনারা নতুন কোনো বিষয় জানতে চান, সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী পর্বে তার উত্তর দেবার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।